এসআইআর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এখন তোলপাড় চলছে। সামনে বিহারের ইলেকশন, বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে গত জুন মাস থেকে শুরু হয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে রীতিমতো ভাবে প্রায় এসআইআর পদ্ধতি কার্যকরী করেছে, এবং এই যে ভোটার তালিকা, নিবিড় ভোটার তালিকা সংশোধনের ফলে যেটা অন্তত মঙ্গলবার পর্যন্ত যে তথ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় 52 লক্ষ ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। এবার বাংলাতে হতে চলেছে হচ্ছে এসআইআর, এবং এই এসআইআর কার্যকরী করার ঠিক আগেই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। সেটা হচ্ছে যে বাংলাতে এই নির্বাচন কমিশনকে একদম স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে। আরও শক্তিশালী হচ্ছে এবং শক্তি বাড়িয়েছে বলা যেতে পারে হচ্ছে নির্বাচন কমিশন। কি পদক্ষেপ, কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্বয়ংশাসিত করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বলবো। নমস্কার, আমি হরিহর। আমার এক্সপ্লোর ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বাংলাতে মানে বিহারের পর বিহার মডেলের সেই একই পদ্ধতি মেনে এবার বাংলাতে শুরু হচ্ছে এসআইআর। সামনে বছর ঠিক এরকম একটা সময়ে, মানে আমি বলতে চাইছি যে প্রথম দিকে আর কি, ধরুন মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফলে সেই নিরিখে সব কিছু ঠিকঠাক থাকলে সামনের আগস্ট মাস নাগাদ, মানে এই যে চলছে আর কি, সামনের আগস্ট মাস নাগাদ এসআইআর কার্যকরী হবে হচ্ছে বাংলাতে। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলছিলাম এর আগে, সেটা হচ্ছে যে এই এসআইআর কার্যকরী করার আগে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনকে, এবং সেই হিসাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। যদিও চিঠিটা 1-2 দিনের মধ্যে প্রকাশ্যে এসছে, কিন্তু মানে প্রকৃত অর্থে চিঠিটা দিয়েছে হচ্ছে 17 তারিখ, মানে 17 জুলাই। আজকে হচ্ছে মানে প্রায় 3-4-5 দিন কেটে গেছে, এবং আজকে চিঠিটা সামনে আসার পরেই তোলপাড় শুরু হয়েছে। এবং সেই চিঠিতে কি বলা হয়েছে সেই নথি আপনাদের কাছে পুরো সেই নথি আজকে আপনাদেরকে বলি। সেই চিঠিতে যেটা বলা হয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধস্তন সচিব এম আশুতোষ চিঠিতে জানিয়েছেন যে সিইও দপ্তরের উপর বর্তমানে রাজ্যের অর্থ, স্বরাষ্ট্র এবং পার্বত্য অঞ্চল বিষয়ক দপ্তরের যে অর্থনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে তার পরিবর্তন করতে হবে। এটা যদি আপনাকে মানে চিঠির যে বয়ান, তাতে মোদ্দা বিষয় হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, এবং কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে ফিনান্স সব থেকে আগে দরকার। যে যদি বুথ লেভেল অফিসারদেরকে কাজে লাগানো হয়, বিএলওদেরকে যদি বাড়ি বাড়ি পাঠানো হয় বা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়, সেক্ষেত্রে তো অর্থ বরাদ্দ করার প্রয়োজন লাগে, এবং সেই ক্ষেত্রে অর্থর যে বাজেট সেটা স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়। ফাইন্যান্স দপ্তর সেখানে আসে, ফাইন্যান্স দপ্তর বিষয়টাকে অ্যাপ্রুভ করে এবং সে মতো করে পরবর্তী পদক্ষেপ একের পর এক গ্রহণ করা শুরু হয়। এবার থেকে বলা হয়েছে কোনোভাবেই কোনো দপ্তর, মানে বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এতদিন যেভাবে নির্বাচন কমিশন পরিচালনা হয়েছে সেটা আর কিন্তু হবে না, এবং নির্বাচন কমিশন মানে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার, তিনি পদাধিকার বলে হচ্ছে অতিরিক্ত মুখ্য সচিব, যে র্যাঙ্ক পদাধিকার বলে সেই র্যাঙ্কে, এবং স্বরাষ্ট্র দপ্তরের যিনি আধিকারিক তার থেকে সেই র্যাঙ্ক, যে তার যে পদমর্যাদা তার থেকে কিছুটা হলেও কম, তার কাছে গিয়ে পার্সিউ করা বা সমস্ত কিছু সেটা কিন্তু এবার থেকে আর হবে না। তাহলে একদম চিঠিতে মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার্যত এখানকার বাংলার যে নির্বাচন কমিশন তাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করেছে। এরপরই শুরু হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কি হবে সাথে না, এর আগে বিষয়টা হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে যে বলা হয়েছে যে এবার
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করা শুরু করবে। সেটা হচ্ছে বিএলওরা যাবে, তারা নির্দিষ্ট একটা ফর্ম দেবে, তাতে আপনাদেরকে মানে যাদের কাছে এই ফর্মটা দেওয়া হবে সাধারণ নাগরিকদের কাছ থেকে, তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় নাগরিক, এবং তার জন্য কিন্তু কোনোভাবেই আধার কার্ড, রেশন কার্ড এবং এটি মানে ভোটার কার্ডকে কিন্তু তার মানদণ্ড হিসেবে রাখা হয়নি। তাহলে মানদণ্ড রাখা হয়েছে 11টা। সেটা আমি একটা আমার আগের ভিডিওতে বলেছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সেটা হচ্ছে 11টা কি কি নথি থাকলে আপনি ভারতীয় নাগরিক, সেটা কিন্তু আমি নির্দিষ্ট করে সেখানে ব্যাখ্যাও করেছি, এবং সেই তথ্যগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক। ওই 11টা তথ্য এবার সেটা কালেকশন করা হবে, মানে যখন এসআইআর এখানে কার্যকরী করা হবে সেই ক্ষেত্রে এই সমস্ত 11টা নথি দেখার পরে পরবর্তী ক্ষেত্রে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না তা বিবেচনা করা হবে। কিন্তু ইতিমধ্যেই এই এসআইআর কার্যকরী হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন কি শাসক দলের পক্ষ থেকে ইতিমধ্যে এটা নিয়ে বিরোধিতা করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে এটা নিয়ে রীতিমতো শাসক দলের যারা তৃণমূলের যারা সাংসদরা রয়েছে তারা রীতিমতো মানে ক্ষোভ বা উষ্মা প্রকাশ করেছেন, রীতিমতো এটা নিয়ে উত্তাল চলছে, এবং তারা জানিয়েছে যে এটা একদম মানে নির্বাচন কমিশন বকলমে একটা বিশেষ রাজনৈতিক দল, বিশেষ করে এখন যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে তাদের দিকে আঙুল তুলছে যে তাদের অঙ্গুলি হেলনেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন চলছে বলে তাদের অভিযোগ, এবং তারা কোনোভাবেই এসআইআর এর ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে সেই ক্ষেত্রে তারা কার্যকরী করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার হয়তো সৃষ্টি করতে পারে। সেটা সময় বলবে যে তারা কি করছে বা কি বৃত্তান্ত। কিন্তু বিরোধীরা বারবার যে অভিযোগ করছে যে বাংলাতে একটা অনুপ্রবেশ একটা মস্ত বড় ফ্যাক্টর, যেখানে রোহিঙ্গা বাংলাদেশিরা বিভিন্ন জেলায় ভোটার তালিকায় তাদের নাম জলজল করছে, এবং এই প্রায় গত 20 বছর ধরে মানে এসআইআর এর কেন প্রয়োজন হলো, একটা বিশেষ প্রশ্ন থেকে যায় যে এসআইআর কেন প্রয়োজন হলো। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গত 20 বছরে নতুন ভোটারের সংখ্যা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে ভোটার তালিকায়, এবং এই ভোটার তালিকায় যে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে সেটা যাচাই করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, এবং সেটা কতটা ভ্যালিড মানে যে ভোটার তালিকায় নামটা তুলেছে তার ভ্যালিড কতটা রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে, এবং সেই নিরিখে তারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পদক্ষেপ গ্রহণ করেছে। এবং শুধু তাই নয়, এই পদক্ষেপ নেওয়ার ফলে মানে এই যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, পদক্ষেপ নেওয়ার ফলে যেটা হয়েছে যে বিরোধীদের দাবি হচ্ছে যে এই পদক্ষেপ যদি নেওয়া হয় 26-এর ইলেকশনের আগে প্রায় 1 কোটি মতো ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ যাবে। সেটা কতটা বাদ যাবে কি বৃত্তান্ত সেটা সময় বলবে, সেটা জানা যাবে কি বৃত্তান্ত। তবে 11টা নথি মানে যে নথিগুলো এর আগেও আমি বলেছি, তবু আমি আরেকবার বলছি যে 11টা নথির উপর ভিত্তি করে সেই নথি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু বিবেচিত হবেন যে আপনি হচ্ছেন ভারতীয় নাগরিক। যে মানে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী হচ্ছে পৌর সংস্থা, পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র। নাম্বার 2, বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট, সেটা যদি মানে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে সেটা হচ্ছে ভ্যালিড হিসেবে গ্রহণ করা হবে। স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চ শিক্ষার সার্টিফিকেট। নাম্বার 4, সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার, কেন্দ্রীয় হতে পারে, রাজ্য হতে পারে, সেটা PSU হতে পারে। নাম্বার 5, জেলার ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাস মানে বাসস্থান সার্টিফিকেট যদি হয় সেটা ক্ষেত্রে কার্যকরী হবে। নাম্বার 6, বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র। নাম্বার 7, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র, যেটা SC ST বা OBC। নাম্বার 8, NRC ডকুমেন্ট যেখানে প্রযোজ্য সেই ক্ষেত্রে। আর হচ্ছে স্থানীয় মানে 9 নম্বর হচ্ছে স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন। 10 নম্বর
হচ্ছে সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, মানে যেটা হচ্ছে জমির দলিল বা সমস্ত কিছু যদি আপনার কাছে থাকে সেই জমির দলিল, সেটার ক্ষেত্রেও মানদণ্ড হিসেবে রাখা হচ্ছে। আর 11 নম্বর হচ্ছে 1987 সালের পূর্বে মানে আগে সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বিবেচিত হবেন। এই যে 11টা তথ্য বললাম সেটা যদি আপনার কাছে এর মধ্যে কিছু থাকে, মানে একটা তথ্য থাকে, তাহলে আপনি বিবেচিত হবেন যে আপনি ভারতীয় নাগরিক। তো এশায়ার কার্যকরী কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই, এবং সেই ক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে যে রীতিমতো আন্দোলনের পথে হাঁটছে, বিরোধীরা চাইছে যে এখানে কিন্তু এশায়ার হোক, বিরোধী বলতে বিশেষ করে এখানে বিজেপি চাইছে যে এখানে হোক এশায়ার, এবং শাসক দল তৃণমূল এটার রীতিমতো বিরোধিতা করছে। এবং এশায়ার হলে কি হবে, কি বৃত্তান্ত, কত নাম ভোটার তালিকা থেকে, যেমন 52 লক্ষ নাম বাদ গেছে হচ্ছে বিহারের ভোটার তালিকা থেকে, বাংলার ক্ষেত্রে কি হবে সেটা সময় বলবে। এবং আমরা চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা এই বৃত্তান্ত যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ করার জন্য যে উদ্যোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছে সেটা ঠিক না ভুল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।